এসেছি। বিএনপি তো কখনো মাঠ ছেড়ে চলে যায় নাই। বিএনপি তো নির্বাচনে আসে না, যখন প্রতিশ্রুতি দিল জনগণের ঐক্যমত হবে তখন একবার নির্বাচনে আসলো। তো এগুলো তো আপনার পর্যায়ক্রম ভাবে আসছে, কন্ট্রিবিউশন সেটা আছে। আপনি ফরিদ আক্তারের সেই কন্ট্রিবিউশনটা দেখান, 17 বছর তার কন্ট্রিবিউশনটা দেখান, ক্ষমতা পাওয়ার পরে কন্ট্রিবিউশনটা দেখান। এটাকে সুন্দর কোটা বললাম, আপনি রাগ করে গেলেন, বলেন না উনারা এই টাকা পয়সা দেশে যে খাচ্ছেন আপনারা। আপনি 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 সচিবালয়ের ঘটনাটা বলেন, তখন সেটাই মেনে নিছে, যখন যেটা চাইছে জনগণ, কখনো মাথা চাপা দিয়ে নাই কাউকে। আপনাকে তো আমি একটু আগে বললাম যে এইটা কেমন অ্যাডমিনিস্ট্রেটিভ, যেখানে পুলিশ গুলি করতে করতে টায়ার্ড হয়ে গেছে, এবার ছাত্রলীগের কাছে বন্দুক দিয়েছেন, আপনি গুলি করেন। বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, সেখানে শুধুমাত্র গণতন্ত্রের চর্চা, মানে যে প্রতিষ্ঠান, যে গণতন্ত্রের চর্চা, সেটি বিএনপি করে আসছে এবং এটা বাংলাদেশে প্রত্যাবর্তন করেছে এবং বহুদলীয় গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তো একজন নাগরিক কমিটির সদস্য সচিব কি বলল আর কি না বললো, এটা আসলে মানে কোনো কিছুই আসলে যায় আসে না। না, সে তো উল্লেখ করেছে যে রক্ত দিয়েছে, মানে তাদের প্রতিনিধি হিসেবেই সে বলছে, এবং তারা কিন্তু গুরুত্বপূর্ণ ছিল। নাগরিক কমিটি রক্ত দেয় না, নাগরিক কমিটির এই আগস্টের আগ পর্যন্ত কি তারা গুরুত্বপূর্ণ ছিল না? এই ছাত্ররা আপনি বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম বলেন, আপনার ওই আপনি এটাকে কিন্তু গুলায় ফেললে হবে না। এই নাগরিক কমিটি এরাই তো বৈষম্য বিরোধীতে ছিল। এই আক্তারও তো আমার সাথে জয়েন করেছিল যখন আপনি নাগরিক কমিটিকে তো বৈষম্য বিরোধী বলতে পারেন না। নাগরিক কমিটি একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম। বিএনপি ছিল না, জামাত ছিল না। আপনি এককভাবে যদি নাগরিক কমিটিকে বলেন যে বৈষম্য বিরোধী ছিল, তাহলে আপনি প্রথমে জামাতকে বলেন, বিএনপি কে বলেন। একই সাথে আন্দোলন করেছে, পরে ওরা নাগরিক কমিটি করেছে। আন্দোলনটা ছিল সর্বসাধারণের আন্দোলন। প্রথমে কোটা মুভমেন্টের পরে আপনার এটা যখন আপনার এক দফাতে আপনি নাগরিক কমিটিকে কেন বলবেন? আপনি বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কদের বলতেন, এইগুলা ঠিক আছে। এখন আসলে সংস্কারের বিষয়ে কথা বলি, যেটা গুরুত্বপূর্ণ। যে আন্দোলনে ছিল না, অবশ্যই আমি তো আপনাকে নাগরিক কমিটি আন্দোলনটাকে গড়ে তুলেছে, সেই ব্যানারটা আপনি দিতে পারেন না। এটা সমন্বয়কদের ছিল, ছাত্র সমন্বয়ক ছিল, এখানে জনগণের মান উপস্থিতি ছিল, এখানে বিএনপি মুখ্য ভূমিকা রেখেছে, জামাত মুখ্য ভূমিকা রেখেছে, অন্যান্য রাজনৈতিক দল মুখ্য ভূমিকা রেখেছে। এইটা আপনি বলেন, পাশাপাশি আপনি নাগরিক কমিটিকে নিতে পারবেন। এতই জোট ছিল, তাহলে বিএনপি 17 বছর অপেক্ষা করেছিল কার জন্য? 17 বছর অপেক্ষা করে নাই তো। আপনাকে কে বলেছে বিএনপি 17 বছর অপেক্ষা করছে? বিএনপি তো 17 বছর শুধু আন্দোলনই করে গেছে। আন্দোলন করতে করতে তো নেতা কর্মীদের ভাষা, 28 অক্টোবর কি একটা বোম ফুটার সাথে সাথে চলে গেল? না, কোথায় থেকে আপনি একটা 28 অক্টোবর দেখতেছেন? এরকম 17টা 28 অক্টোবরই তো আমরা পার করে এসেছি। বিএনপি তো কখনো মাঠ ছেড়ে চলে যায় নাই। বিএনপি তো নির্বাচনে আসে না, যখন প্রতিশ্রুতি দিল জনগণের ঐক্যমত হবে তখন একবার নির্বাচনে আসলো। তো এগুলো তো আপনার পর্যায়ক্রম ভাবে আসছে। বিএনপি কখনোই তো মানে থেমে থাকেনি, বিএনপি কখনোই তো কারোর উপরে ভর দিয়ে থাকেনি। সেটা তো আমি তো প্রথমেই বললাম যে বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে বিএনপি এই দেশের জনগণের জন্য কথা বলে এসেছে। এবং আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া একজন আপসীন নেত্রী, সে তো এই দেশটা পর্যন্ত ছেড়ে যায় না। আন্দোলনের সময় যারা হতাহত হলো, এখনো তো আমরা জানি যে তালিকা করা, মানে তালিকা না হলেও আমরা একটা সংখ্যা জানি যে প্রায় 32,000 এবং 2,000-এর মতো নিহত হয়েছে। তো তাদের মানে তারা কি আসলে সবাইকে একটা নির্বাচন চেয়েছে? বা ছাত্র জনতা যারা নেমে এসেছিল, মানে যারা পুরো পরিবার সহ নেমে এসেছিল, তারা কি শুধু একটা নির্বাচন চেয়েছে, না দেশের পরিবর্তন চেয়েছে? দেশের পরিবর্তন। এখন আপনি আসেন যে নির্বাচনটা কেন দরকার? দেশের পরিবর্তনের জন্য দরকার নির্বাচন। আপনার যে সংস্কার কমিটিটা এখন বর্তমানে, বা যে আপনার উপদেষ্টা পরিষদ, আপনাকে বা আমাকে যদি বলা হইতো যে সারোয়ার, মোস্তফা সারোয়ার, তারপর ফরিদা আক্তার এবং আপনার যে শেখ বশির, আমাদের সুন্দরী কোটায় মানে আরেকজন উপদেষ্টা, ওনাদেরকে যদি সরকারের ক্ষমতা দিতে হবে, এই কথা যদি বলতে একটা লোক কি চাইতো আপনার আন্দোলন? এখন আপনি বলেন না, এখন আপনি বলেন না যে এই কমিটিকে, কথাটা শুনেন, আপনার উপদেষ্টা, যে উপদেষ্টা মন্ডলীর পরিষদ এখন আছে, এই পরিষদের চেহারা চিত্র যদি টাঙায় দেওয়া হইতো, টেলিভিশনে যদি অ্যাডভার্টাইজ দিত যে এই নতুন কমিটি আসবে, এই মানে একটা উপদেষ্টা মন্ডলী হবে, দেশ পরিচালনা হবে, আপনারা
আন্দোলন করেন, এরা আপনাদের পক্ষে পরবর্তীতে কাজ করবে? একটা ছেলেবেলা যাইতো? তাদের কোনো কন্ট্রিবিউশন আছে? বিগত 17 বছরের কোনো কন্ট্রিবিউশন আছে তাদের? তারা কি সংস্কার করবে? আপনার যে কন্ট্রিবিউশন আছে সেটা আছে? আপনি ফরিদ আক্তারের সেই কন্ট্রিবিউশনটা দেখান, 17 বছর তার কন্ট্রিবিউশনটা দেখান, ক্ষমতা পাওয়ার পরে কন্ট্রিবিউশনটা দেখান। এটাকে সুন্দর কথা বললাম, আপনি রাগ করে গেলেন। বলেন না উনারা এই টাকা পয়সা দেশের যে খাচ্ছেন আপনারা, আপনি 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 সচিবালয়ের ঘটনাটা বলেন, কিন্তু তাদেরকে কিসের জন্য আপনি রেসপন্সিবিলিটি দিয়ে রাখবেন? যে সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠানকে তারা প্রোটেক্ট করতে পারে না, আপনি কিসের মধ্যে দিয়ে রাখবেন? কিসের সংস্কারের কথা বলেন আপনি? সংস্কার বলেন জুলাইয়ের লাস্টের দিকে বিপ্লব, অগাস্টে আমরা বিপ্লব হইলাম, তাহলে আপনি স্বৈরাচারের বাজেট নিয়ে বসে আছেন কেন? 5 মাস হয়ে গেল, আপনি বাজেট কেন পরিবর্তন করেন না? এটা তো স্বৈরাচারী বাজেট, এটা তো চুরির বাজেট, ডাকাতির বাজেট, এটাকে আপনারা জানতেন না? এর কিসের সংস্কার করবে তারা? আপনি আসেন না, সংস্কারের কথা বলতেছেন, আপনি পোশাক সংস্কার করছেন, মানুষের তুতি হইতেছে। একটা দেশের সিকিউরিটি ফোর্সের ড্রেস আপটা এটা মানে প্রফুল্ল একটা ড্রেস আপ থাকবে, আর রাত্রেবেলা যেন দেখা যায় আমি যেন বলতে পারি যে ভাই আমারে বাঁচান, কি ড্রেস আপ নিয়ে আসে? কি সংস্কার করবে তারা? সংস্কার একটা চলমান প্রক্রিয়া, সংস্কার 3 মাসে সংস্কার হয়ে যাবে একটা দেশ, 1 মাসে আপনি শেষ করে ফেলতে পারেন। আমরা তো শেষ করতে পারবেন। আপনি সচিবালয় পড়ে গেল, আপনি কি বলেন? মোস্তফা সরোয়ার ফারুকের জন্য আমরা কি যুদ্ধ করছি? এগুলো সংস্কারের কথা বলবেন না। আপনাদেরকে এই টিভির সাথে গুরুত্বপূর্ণ কথা বলতে হবে, দেশের এবং জনগণের জন্য কথা বলতে হবে, যেভাবে বিএনপি কথা বলে, যেভাবে আমরা কথা বলতেছি, আমাদের কলিমুল্লাহ স্যার যেভাবে কথা বলতেছে, এবং আখতারুজ্জামান স্যার যদি মাঝে মাঝে মানে উনি আওয়ামী লীগের কথা বলে সেটা উনি বলতেই পারে, ওটা বিএনপি করি না, বিএনপি সুরে কথা বলবো না। আপনি বিএনপির কথা তো আমি বলতেছি না, আপনার জনগণের কথা বলবেন। আমরা তো জনগণের দল, আমরা তো জনগণের জন্য যুদ্ধ করতে করতে আমাদের তো মানে একেবারে অস্তিত্ব শেষ হয়ে যাচ্ছিল। ও জনগণের জন্য, শুধুমাত্র দলের জন্য না। উনি বললেন না যে দল টিকে থাকতে চাইলে বিএনপি টিকে থাকতে পারে। বিএনপি তো মানুষের জন্য রাজনীতি করে। বিএনপি যখন বলছে জনগণ যেটা চাইছে তখন সেটাই মেনে নিছে, যখন যেটা চাইছে জনগণ কখনো মাথা চাপা দিয়ে নাই কাউকে। আপনাকে তো আমি একটু আগে বললাম যে এইটা কেমন অ্যাডমিনিস্ট্রেটিভ, যেখানে পুলিশ গুলি করতে করতে টায়ার্ড হয়ে গেছে, এবার ছাত্রলীগের কাছে বন্দুক দিয়েছেন, আপনি গুলি করেন। আপনি বুঝেন? আপনি তো দেশে থাকেন না ভাই। আরে ভাই, আপনার এই যে এই শাহবাগের মোড়ে যে আমাদের ইঞ্জিনিয়ার, আমি বলে দিচ্ছি নামটা, ওনাকে চর মারছিল, এটা দেশ? এখানে মানুষের সিকিউরিটি আছে? আপনি আজকে একটা ভালো কথা বলেন না, কালকে টকশো থেকে বের হয়ে এসে আপনার রাস্তায় একটা মানুষে মানে বন্দুক মাথা ধরবে? এটা কথা হইতে পারে? এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ হইতে পারে? এইটাই শুধুমাত্র সম্ভব ছিল ওই 1978-এ যখন আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি কিনা 75 আগে কিন্তু ওনার সেভাবে কিন্তু কোনো মানে আলোচনায় তিনি ছিলেন না। দেশের ক্লান্তি মুহূর্তে তিনি বারবার এসেছেন। এই দল হচ্ছে বিএনপি। যখন মানে কেউ মানে দিশেহারা হয়ে গেছে বাঙালি, তখন সে তার জনগণের সাথে সম্পর্ক না, একজন মানে সেনাবাহিনীর লোকের, তখন সে জনগণের ভাষা বুঝেছিল। সে একজন মেজর হয়ে সে স্বাধীনতার যুদ্ধ ঘোষণা করেছিল। এখন আপনারা এই স্বাধীনতার ঘোষককে আপনারা স্বীকার করেন, আর কি মেজর ছিল? ও তো দেয় নাই তখন। সে কি অ্যাডমিনিস্ট্রেটিভ নিয়ে আসবে? এখন পর্যন্ত তো আমরা সেনাবাহিনীর অ্যাডমিনিস্ট্রেটিভের উপরে তো বাংলাদেশ কোন অ্যাডমিনিস্ট্রেটিভ এখন পর্যন্ত কেউ দেখাইতে পারে নাই। এই ক্যারিসমেটিক অ্যাডমিনিস্ট্রেটিভ বাংলাদেশে প্রতিষ্ঠা করেছিল এই মেজর প্রেসিডেন্ট আমাদের জিয়াউর রহমান সাহেব, এবং তারই উত্তরসূরি এটাকে দলটাকে এখন পর্যন্ত টেনে নিয়ে যেখানে নিয়ে আসছেন এবং এটাকে যে লিড দিচ্ছেন তারেক রহমান, উনি এখন এই বাংলাদেশকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় আগামী দিনের একটি সম্ভাবনাময় রাষ্ট্র হিসেবে পরিচালিত করবে। সেজন্য অবশ্যই দরকার নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধি আসবে, 64টা জেলা থেকে প্রতিনিধি আসবে, প্রত্যেক জেলার প্রতিনিধি তাদের অসুবিধার কথা বলবে। ব্রিজ, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ, মাদ্রাসা এগুলো প্রতিষ্ঠিত হবে। যেখানে যে সমস্যা দরকার, যেখানে যে আপনার সলিউশন দরকার, সেই সলিউশন গুলো আসবে। এখন আপনি ওই চিটাগাংয়ের, চট্টগ্রামের আপনি এনজিও গ্রাম দিয়ে আপনি দেশ চালাতে পারেন। এগুলো আপনাকে মানে বাস্তব কথা বলতে হবে, জনগণের জন্য কথা বলতে হবে। বিএনপি সারা জীবন জনগণের জন্য রাজনীতি করে গেছে। এই একটা মাত্র দল আছে, তো কে খায়া গেছে আর কে খায়া গেছে এইসব কথা আক্তার হোসেন ওনার বক্তব্য তো চলবে না। আপনারা কি চান? দীর্ঘগতির নির্বাচনে আপনারা কি করতে চান? আপনারা এই সমন্বয়দের নিয়ে কি করতে চান বলেন? আমিও তো আন্দোলনে ছিলাম, আমি তো আমার পেশায় চলে আসছি। আর ছাত্ররা যে কোটা মুভমেন্ট করছে, এখানে কলিমুল্লাহ স্যার আছে, উনি তো একজন বিসি ছিলেন, উনি বলুক না ছাত্রদের এখন কি করা উচিত। তারা তো পড়ার টেবিলে ফিরে যাবে, তারা তো দেশ গঠনের জন্য মানে আলোকিত চিত্র হয়ে সে দেশটাকে সামনের দিকে নিয়ে যাবে। হ্যাঁ, ইউথ অ্যারোগান্সটা শুধুমাত্র তো মানে রাজনৈতিক মাঠে না, সেখানে তো শিক্ষা এবং নতুন নতুন আবিষ্কার, আমাদের দেশে তো কোনো কিছুই হয় না। এগুলোর জন্য একটু বিপ্লব হোক,
নাকি বিপ্লব খালি রাজনীতি? মানে অল্প বয়সে পাঞ্জাবি পরে আরো পাঞ্জাবির উপরে কি মানে আপনার এই ইয়ে দিতে হবে, রুমাল দিয়ে, সেটা মানে রাজনীতিবিদ পরিচয় দিতে হবে? এই দেশকে যদি গণতান্ত্রিক ভাবে প্রতিষ্ঠা করতে চায়, সমৃদ্ধশীল প্রতিষ্ঠা করতে চায়, পড়াশোনা করতে হবে, ছেলেদেরকে কন্ট্রিবিউশন করতে হবে এডুকেশন খাতে, শিক্ষা খাতে, এবং তাদেরকে আমাদের কি বলছে চিকিৎসা খাতে, সেখানে কন্ট্রিবিউশন করতে হবে। তারপরে একটা দেশ সমৃদ্ধ হবে। রাজনীতিবিদদের কথায় রাজনীতি মানে, এবং মানে আজকের যে সিনারিওটা, মানে কিছু প্রথম সারির পত্রিকা কভারেজ করেছে, অলরেডি 20 জনের মতো ছাত্রী মনে হয় হসপিটালাইজ। তো রাজনীতি অবশ্যই তো একটা প্রেক্ষাপট থেকে গড়ে উঠবে, সেটা তো অবশ্যই প্রয়োজন, কিন্তু একজন ছাত্রর প্রথম পরিচয় তো সে ছাত্র। এখন একজন ছাত্র ফুল টাইম রাজনীতি করতেছে, তো সে অদূর ভবিষ্যতে তার পেশা কি হবে সেটা বেছে নিবে কিভাবে? রাজনীতি তো জনগণের জন্য, আমাদের তো সেই কথাটাই ছিল। এখন কেউ যদি ডিমোরালাইজ হয়ে যায় পড়াশোনা থেকে সম্পূর্ণ রাজনীতিতে, সেটা ভবিষ্যতে কি মানে দাঁড়াবে, সেটা আমাদের এখানে বিসি কলিমুল্লাহ স্যার আছেন, সাহেব বিসি এবং আখতারুজ্জামান স্যার আছেন, আপনারা মানে এই বিষয়টা নিয়ে অবশ্যই কথা বলবেন। আর আমি আন্তরিকভাবে একটু দুঃখিত, আমি শো থেকে লিভ নিতে হচ্ছে। ইনশাআল্লাহ পরবর্তীতে আপনার সাথে আবার দেখা হবে। অসংখ্য ধন্যবাদ।